এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন সাগর কুমার পাঠকের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, রায়গঞ্জের ভুতুড়ে লজ। গল্প পাঠে রয়েছে সুমিতেন্দ্র, শেখর, বিট্টু আর রকির ভূমিকায় নীল, সঞ্চালিকার ভূমিকায় মধুরা, সুমিতের ভূমিকায় সৌরভধ্বনি সাহা, গায়ক অনুজিৎ রায় এবং অন্যান্য কিছু চরিত্রে রয়েছি আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, রায়গঞ্জের ভুতুড়ে লজ। সন্ধ্যা থেকেই আজ বৃষ্টি অঝোর ধারায় পড়ে চলেছে, সাথে ঘন ঘন মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আশেপাশেই কোথায় যেন কান ফাটানো আওয়াজে একটা বাজ পড়ল। ক্লাব ঘরে আজ মাত্র 3 জন, তাই নিয়মিত তাসের আড্ডা বন্ধ। টিভিটা নিজের মতো চললেও কারও সেদিকে খেয়াল নেই। অনন্ত নিজের মনে তাস নিয়ে পেশেন্স খেলে চলেছে। শেখর একটা বিড়ি ধরিয়ে উদাস মনে বলল, কিচ্ছু ভালো লাগছে না। বিট্টু অনেকক্ষণ ধরে গতকালের কাগজের শব্দ ছকটা মেলাবার চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে আজকের কাগজ থেকে উত্তরটা দেখে নিয়ে পুরনো কাগজটা ফেলে দিয়ে আজকের কাগজে মন দিল। ভেতরের পাতায় একটা খবরের চোখ আটকে গেল ওর। সম্প্রতি এক স্বনামধন্য গায়ক নাকি অশরীরীর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। বিট্টু হঠাৎ খেয়াল করল টিভিতে সেই খবরটাই দেখাচ্ছে। সে টিভির ভলিউমটা বাড়িয়ে দিল। আজ আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য কণ্ঠশিল্পী, ভয়েস অফ বেঙ্গল বিজয়ী অনুজিৎ রায়। শেখর বলে উঠল, আরে কি হলো কি, টিভিটার সাউন্ড বাড়ালি কেন? তারপরেই নিজের সবচেয়ে প্রিয় গায়ককে টিভির পর্দায় বাইট দিতে দেখে চুপ করে গেল। অনন্তও তাস ফেলে টিভির পর্দায় চোখ রাখল। সঞ্চালিকা তখন বলে চলেছেন, তাহলে আপনি বলতে চান আপনি অশরীরীর মুখোমুখি হয়েছেন, তাই তো? না না, আপনার একটু ভুল হলো। শুধু আমি নয়, আমার টিমের আরও 2 জন একই অভিজ্ঞতার শিকার হয়েছে। এই যে এরা। চ্যানেলের ক্যামেরা তখন আরও 2 জন লোকের মুখে প্যান করেছে। 2 জনের মুখেই সম্মতির চিহ্ন। হ্যাঁ, যত সব ফুটেজ খাবার ধান্দা, গান আর চলছে না, তাই এসব বাতেলা। অনন্ত ফুট কাটল। শেখর আবার ক্রুদ্ধস্বরে বলে উঠল, তোর এইসব ব্যাপারে বিজ্ঞের মতো মতামত দেওয়াটা না বন্ধ করে এবার। আরে বাবা, তোরা আগে শুনতে দিবি তো, তারপর না হয় ঝামেলা করিস। বিট্টু থামালো ওদের। টিভির পর্দায় তখন গায়কের মুখ ভেসে উঠেছে। সেদিন রায়গঞ্জে আমাদের প্রোগ্রাম শেষ হতে প্রায় রাত 1টা বেজে যায়। পরদিনই আবার ওখান থেকে 50 কিলোমিটার দূরে গাজলের কাছে প্রোগ্রাম। তাই আমরা ঠিক করি রাতেই আমরা ওখান থেকে বেরিয়ে যাব। সেখানকার উদ্যোক্তাদের সেরকমই বলা ছিল। আমরা 3 জন আমার ছোট গাড়িটায় ছিলাম, আর বাকিরা ইনস্ট্রুমেন্ট সহ বড় একটা ভ্যানে। কিন্তু মাঝপথে আমার গাড়িটা একটু প্রবলেম করে। আমার ড্রাইভার রাজু বেশ কিছুক্ষণের চেষ্টায় সেটা ঠিক করে। আমি ভ্যানের ওদের বলি, তোমরা এগোও, আমরা আসছি। রাত 2:30 নাগাদ আবারও গাড়ি স্টার্ট দিই। একটু বাদে দেখি একটা কালো রঙের বাইক পিছনে আসছে। তারপর সেটা আমাদের পাশ দিয়ে হুশ করে ওভারটেক করে চলে যায়। আবারও কিছুক্ষণ বাদে দেখি
বাইকটা দাঁড়িয়ে পড়েছে। আমরা ক্রস করার পর দেখি বাইকটা আবারও আমাদের পিছু পিছু আসছে। ফ্যানেরা মাঝে মাঝে আমার গাড়ির পিছু নেয়, দাঁড়াতে বলে, ছবি তোলে, অটোগ্রাফ নেয়। আমি কিছু মনে করি না, আজকাল গা সওয়া হয়ে গেছে। তারপর কি তারা আপনাকে দাঁড় করালো? না, আমি রাজুকে বললাম, তুই গাড়িটা একটু স্লো চালা, ওরা বেরিয়ে যাক। আমার কথা মতো রাজু তাই করলো। দেখলাম বাইকটা আমাদের পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গেল। একটা অল্প বয়সী যুবক বাইকটা চালাচ্ছে, আর তার পেছনে একটা যুবতী মেয়ে বসে আছে। দুজনেরই কারোর মাথায় হেলমেট নেই। মেয়েটার খোলা চুলগুলো বাতাসে উড়ছে। সে ছেলেটাকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের মুখটা ছেলেটার কাঁধে রেখেছে। তবে ছেলেটাকে দেখে মনে হলো তার দু চোখ বন্ধ, যেন নেশা করে আছে। কি ভয়ঙ্কর! এভাবে বাইক চালালে তো যখন তখন দুর্ঘটনা ঘটবে। ওরা রাস্তার বাঁক পেরিয়ে দৃষ্টির বাইরে চলে গেল। রাজুকে বললাম, এই জোরে চালাতো, ছেলে মেয়ে দুটোকে বলবো ঠিক করে চালাতে, না হলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রাজু বলল, ছেলে মেয়ে আবার কোথায় পেলেন দাদা? একটা চ্যাংড়া ছেলেই তো শুধু বাইক চালাচ্ছে। ততক্ষণে আমরাও বাঁক পেরিয়ে গেছি। সামনে প্রায় কিলোমিটার খানেক সোজা রাস্তা, কিন্তু সামনে কোনো বাইক দেখা যাচ্ছে না। রাজুকে বললাম, এই আর একটু জোরে চালা, ছেলেমেয়েগুলো গেল কোথায়? রাজু আবারও আপত্তি জানালো। সে বারবার বলছে, না, ছেলেটা একাই বাইক চালাচ্ছিল। কিন্তু এদিকে আমি স্পষ্ট দেখেছি দুজনকে। কিছুটা যাওয়ার পর দেখি একটা ঘুমটিতে আলো জ্বলছে। মনে হলো চায়ের দোকান। রাজু বলল, দাদা একটু চা খেলে ভালো হতো, খুব ঘুম পাচ্ছে। আমি দেখলাম প্রস্তাবটা মন্দ নয়। বাদল আর রকিও বলল চা খাবে, তাই আমরা দোকানের সামনে গাড়ি দাঁড় করালাম। দোকানদার দেখলাম চা বানিয়ে ফ্লাস্কে রেখে খাটিয়ায় ঘুমোচ্ছে। এখানেই সে থাকে। তাকে ডেকে 4টে চা দিতে বললাম, আর এটাও বললাম নতুন করে চা বানিয়ে দিতে, যা পয়সা লাগে দেব। দোকানদার পাম্প স্টোভে চায়ের জল বসালো। কথায় কথায় জানতে পারলাম এখানে পাশেই বেশ কিছু মাছের ভেড়ি আছে। মাঝরাত থেকেই সেখানে মাছ ধরতে লোকজন যায়। তারা এখান থেকে চা খেয়ে যায় বলে সে সারা রাত দোকান খোলা রাখে। এমন সময় দেখি একটা লোক চাদর মুড়ি দিয়ে ঢুকলো। বেশ ভ্যাপসা গরম, তাও চাদর। মনে হয় পাগল টাগল কিছু হবে। লোকটা আমাদের থেকে একটু দূরে কোণে বসলো। দোকানে ইলেকট্রিসিটি নেই, হ্যারিকেন জ্বলছে। সেই আলোতে লোকটার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। আমাদের খুব টায়ার্ড লাগছিল। রকি বলল, দাদা বলছি একটা কাজ করলে হয় না? সামনে কোনো হোটেলে রাতটা কাটিয়ে পরদিন সকালে রওনা দিলে একটু বিশ্রাম পাওয়া যাবে। কালকে আমার প্রোগ্রাম, না হলে ঠিক মতো বাজাতে পারবো না। বাদলও দেখলাম সেটাই চায়। আমি লিড সিঙ্গার হতে পারি, কিন্তু এরা ফিট না থাকলে আমার প্রোগ্রাম মাটি হয়ে যাবে। আমরা নিজেদের মধ্যে সেই বাইকের ছেলে মেয়েটাকে নিয়ে আলোচনা করছিলাম। ওদের কথা শুনে বুঝলাম আমি ছাড়া কেউই ছেলেটার পেছনে মেয়েটাকে দেখেনি। আমি আর তর্ক করলাম না। চায়ের দোকানদার এবার অযাচিতভাবে বলল, বাবু ঠিকই দেখেছেন, ওরা দুজনেই ছিল, তবে সবাই দুজনকে দেখতে পায় না। তার মানে আজ আবার একটা জোয়ান ছেলে মরল। এটা নতুন কোনো ঘটনা নয়, এই রাস্তায় আগেও ঘটেছে। ওই রাস্তা দিয়ে রাতের বেলা একা কোনো ছেলে বাইক চালিয়ে গেলে নাকি একটা যুবতী মেয়ে তার পেছনে এসে বসে। তারপরেই ছেলেটার কোনো হুঁশ থাকে না। তারপর এক সময় ছেলেটি বাইক নিয়ে মোড় ঘোরবার সময় অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। এমনিতে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আজ আপনারা নিজেরা দেখেছেন বলেই বললাম।
রাজু লোকটাকে সামনে কোনো হোটেল আছে কিনা জিজ্ঞাসা করাতে সে বলল, এদিকটা অসপাড়াগা, এদিকে হোটেল পাবেন না। আর একটু এগুলো শহর, সেখানে দেখতে পারেন। চা তৈরি হলে সে সবাইকে চা দিল, শুধু ওই চাদর মোড়া লোকটিকে ছাড়া। আমি বললাম, হ্যাঁ ওনাকে চা দাও, আমি পয়সা দেব। লোকটা কোনো কথা না বলে দোকানদারের হাত থেকে এমনভাবে চায়ের ভাঁড়টা নিল যেন এটাই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ঘটনা। আমরা সবাই চায়ের কাপে চুমুক দিলাম। এবার আচমকা লোকটা আমার সামনে দাঁড়িয়ে হাত পেতে বলল, দে, তোর পকেটে যা আছে দে দে। মুহূর্তের জন্য কি যে হলো কে জানে, বাধ্য ছেলের মতো আমি পকেট হাতড়ে দেখলাম 80 টাকা আছে। তার হাতে সেটা নির্দ্বিধায় তুলে দিতেই সে তার হাতটা আমার মাথায় রেখে বিড়বিড় করে কি যে বলল আমি শুনতে পেলাম না। তারপরেই সে হন হন করে দোকান ছেড়ে বেরিয়ে গেল। লোকটা বেরিয়ে যেতেই চায়ের দোকানদার বলল, বাবু আপনি খুব ভাগ্যবান, জটা পাগলা আপনাকে আশীর্বাদ করলো। দেখবেন আপনার খুব ভালো হবে। জটা পাগলা কে? ও তন্ত্র সাধনা করতে গিয়ে পাগল হয়ে গেছে, তবে ও যাকে আশীর্বাদ করে তার ভালো কিছু হয়। রকি চায়ের দাম মেটালো। আমরা গাড়িতে এসে বসলাম। রাজু বলল, দাদা এবার তোমার স্বভাবটা পাল্টাও, এভাবে যাকে তাকে টাকা পয়সা দিও না। শুনলি না দোকানদার কি বলল? যাকে পাচ্ছে দাদা টাকা দিবে। রাজু গজগজ করতে করতে গাড়ি স্টার্ট দিল। আসলে এরা আমায় খুব ভালোবাসে বলেই মাঝে মাঝে আমায় বকে, বিশেষ করে রাজু। যাই হোক, আরও 10-12 কিলোমিটার পেরিয়ে ইটাহারের কাছে চলে এলাম, কিন্তু কোনো থাকার জায়গা পেলাম না। ওদিকে আমার ওই টিম গাজল পৌঁছে গেছে, তবে ওখানে থাকার ব্যবস্থাও ঠিকঠাক নয়, জায়গা একটু কম। তখন বাধ্য হয়েই আবারও একটা হোটেলের সন্ধান করতে লাগলাম। আরো 2 কিলোমিটার গিয়ে দেখি হাইওয়ের পাশে একটা লজ, সামনে টিম টিম করে একটা পুরনো হলদেটে আলো জ্বলছে। এখন যা পাওয়া যায় তাই সয়। গাড়িটাকে নামিয়ে হোটেলের সামনে ছোট্ট খোলা জায়গাটাতে রেখে ভেতরে গিয়ে দেখি একজন মাঝবয়সী লোক চেয়ারে বসে ঢুলছে। তাকে ঘরের কথা জিজ্ঞাসা করতেই সে ঢুলু ঢুলু চোখে একটা বড় খাতা আর 2টো চাবি এগিয়ে দিল। তাতে নম্বর লেখা 201 আর 202। লোকটা আঙুল দিয়ে একটা নির্দেশ করল। সেখানে লেখা ডবল বেডরুম, ভাড়া প্রতিদিন 50 টাকা। এত কম ভাড়া? যাই হোক, তাতে আমার কি। আমি ব্যাগ থেকে 100 টাকার একটা নোট তার হাতে দিতেই সে এক গাল হেসে হাত দিয়ে সিঁড়ির দিকে নির্দেশ করলো। বুঝলাম লোকটা বোবা। আমরা নিজেরাই ব্যাগপত্র টেনে উপরে চললাম। এরপর ঠিক হলো আমি আর রাজু একটা ঘরে, আর রকি আর বাদল অন্য ঘরটায় থাকবো। 2টো ঘরেই লাগোয়া বাথরুম আছে। আমি স্নান করে বেরিয়ে লম্বা হলাম। আমার 2 চোখ জড়িয়ে আসছিল ঘুমে। টের পেলাম রাজু আমার পাশের বালিশে শুলো। তখনও ঘরের একমাত্র ক্ষীণ ডুমটা জ্বলছে, তাতে এমন কিছুই আলো হচ্ছে না। তাও পুরো অন্ধকার না হলে ঘুম আসতে চায় না। ওর দিকেই দেওয়ালে সুইচ বোর্ড। ঘুম জড়ানো গলায় বললাম, রাজু আলোটা নেবা, এবার ঘুমাবো। রাজু কোনো উত্তর দিল না, চুপচাপ শুয়ে রইল। আমি একটু বিরক্ত হলাম। আবারও বেশ জোরে বললাম, কিরে আলোটা নেবা, খুব ঘুম পাচ্ছে। এমন সময় বাথরুমের ভেতর থেকে রাজুর আওয়াজ এলো, দাদা আমি আগে বেরোই, তারপর আলো নেবাচ্ছি। আমি চমকে আমার পাশে তাকালাম। দেখলাম আমার পাশে এক শীর্ণকায় বৃদ্ধ শুয়ে আছেন।
তিনি এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে, তার চোখের পলক পড়ছে না। তার পরনে বাদামি রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি। বৃদ্ধের মুখটা দেখলাম হঠাৎ যন্ত্রণায় কুঁচকে গেল। বুকের বাম দিকটা তার লোল চর্মসার ডান হাত দিয়ে চেপে ধরে আছে। কেইনি, ভয়ে আমার সারা শরীর দিয়ে একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। এ সময় বাথরুমের দরজা খুলে রাজু বেরিয়ে এলো। আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম। তারপর ওকে বলতে যাব বিষয়টা, দেখি আমার পাশে কেউ নেই। কিছু না বলে একটু জল খেয়ে আবার চুপচাপ শুয়ে পড়লাম। এইবার নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ভয়ের মুখোমুখি। ফিরে আসছি ব্রেকের পর। সঞ্চালিকার ঘোষণার পরেই টিভির সাউন্ডটা মিউট করে দেয় বিট্টু। ঠিক তখনই জল ঝরানো ছাতাটা দরজার পাশে রেখে ক্লাব ঘরে প্রবেশ করে সুমিত। সুমিতকে দেখেই অনন্তরা হৈ হৈ করে ওঠে। আর বলিস না, স্টুডেন্টের বাড়ি গিয়ে বৃষ্টিতে আটকে গেছিলাম। শেষে ওদের থেকে একটা ছাতা নিয়ে বের হলাম। আসার সময় নান্ডুর দোকান থেকে গরম গরম তেলে ভাজা এনেছি, এই না বলে নিজের শান্তিনিকেতনী ঝোলা থেকে প্যাকেটে মোড়া তেলে ভাজার ঠোঙাটা বার করে সুমিত। না, আজকে আর তাস খেলবো না। টিভিতে একটা ভালো প্রোগ্রাম হচ্ছে, দেখ। কি প্রোগ্রাম? গায়ক অনুজিৎ রায়ের জীবনের একটা অলৌকিক ঘটনা। দূর, যত সব গাঁজাখুরি। আসলে ওর ফেভারিট গায়ক বলছে, তাই ও দেখবে বলে অনন্ত। শেখর কিছু একটা বলতে যাচ্ছিল, বিট্টু আবারও টিভির সাউন্ডটা বাড়িয়ে দিল। সুমিত তেলে ভাজার ঠোঙাটা ওদের দিকে এগিয়ে দিতে সবাই সেটার দিকে হাত বাড়ালো। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ভয়ের মুখোমুখি। আমাদের আজকের অতিথি জনপ্রিয় গায়ক অনুজিৎ রায়। বলুন অনুজিৎ বাবু, তারপর কি হলো? আমি শুয়ে পড়লেও ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল সেই বৃদ্ধের কথা। এদিকে রাজু দেখি রীতিমতো নাক ডাকতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই, অথচ সারা শরীরে ক্লান্তি। এমন সময় শুনলাম ধূপ ধূপ করে একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা মনে হচ্ছে ঘরের দেওয়ালেই হচ্ছে। কেউ ভারী একটা জিনিস দিয়ে দেওয়ালে ঠুকছে। উঠে গিয়ে আলো জ্বালালাম। ঘরে তো কেউ নেই। তাহলে শব্দটা খানিক বন্ধ হলেও আবার শুরু হলো একটানা আওয়াজ। আমার এবার মনে হলো আওয়াজটা ঘরের বাইরে থেকে হচ্ছে। রাজুকে ডাকতে গিয়েও ডাকলাম না, বেচারা অঘরে ঘুমোচ্ছে। দরজা খুলে বাইরে এলাম। বারান্দায় একটা টিমটিমে হলুদ আলো জ্বলছে। সেই আলোয় দেখলাম ঠিক আমাদের ঘরের বাইরে একজন বৃদ্ধা দাঁড়িয়ে। তবে তার মুখটা উল্টো দিকে ঘোরানো। তার মুখটা দেখতে পাচ্ছি না। বৃদ্ধা হঠাৎই তার মাথাটা দেওয়ালে ঠুকতে লাগলেন, আর আবার সেই ধূপ ধূপ শব্দ হতে লাগলো। আমি ছুটে গেলাম তার দিকে। কাছে গিয়ে বললাম, এ আপনি কি করছেন? আপনার চোট লেগে যাবে তো। বৃদ্ধা কিন্তু আমার কথায় কর্ণপাত করলেন না। একই রকম ভাবে মাথা ঠুকতে লাগলেন। আমি তখন তার দুটো কাঁধ ধরে আটকাতে গেলাম। বৃদ্ধা তখন মুখ ফেরালেন। তার মুখের দিকে চেয়ে আমার বুকটা কেঁপে উঠল। বৃদ্ধার মুখটা বলিরেখায় পূর্ণ, চামড়া কুঁচকে গেছে। কাঁচা পাকা লম্বা এলোমেলো চুল
তার মুখের দুপাশ দিয়ে ঝুলছে। সবচেয়ে ভয়ঙ্কর তার কপালটা, সেখান থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। সেই রক্ত কপাল থেকে দু চোখের পাশ দিয়ে গাল বেয়ে নিচে পড়েছে। তার চোখের দৃষ্টি অসহায় মনে হলো আমার। আমি ওনার হাত দুটো ধরে বললাম, এ আপনি কি করছেন? কিন্তু তার হাত দুটো দেখলাম বরফের মতো ঠান্ডা। মানুষের গা এত ঠান্ডা হয়? আমি ওনাকে রেখে রাজুকে ঘরে রাখতে গেলাম। দরকারে দুজনে মিলে ওনাকে জোর করে ঘরে নিয়ে যাব। রাজুকে তুলে যখন বাইরে এলাম, চারিদিক শুনশান, কেউ কোথাও নেই। রাজুকে সব ঘটনা বলতে সে রকি আর বাদলকে ডেকে আনলো। ঠিক হলো আর ঘুমাবো না কেউ। আমরা চারজনই রকিদের ঘরে গিয়ে মালপত্র নিয়ে বসলাম। একটু ভোরের আলো ফুটতেই সবাই বেরোবার প্রস্তাব দিল। আমরা ব্যাগ নিয়ে নিচে এলাম। কেউ কোথাও নেই। সেই বোবা লোকটাকেও দেখলাম না। চাবি দুটো টেবিলে রেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। লজের সামনে থেকে গাড়িতে উঠছি, ঠিক তখনই দেখলাম একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো আমাদের থেকে একটু দূরে। আমি গাড়ি স্টার্ট দিতে বারণ করলাম, দেখি কি হয়। ভোরের আবছায়া আলো আধারিতে দেখলাম সামনে থেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেমে এলো। তারপর সে অ্যাম্বুলেন্সের পেছনে দরজা খুলে স্ট্রেচার করে একটা দেহ নামাচ্ছে। স্ট্রেচারের অপর প্রান্তে, মানে গাড়ির ভেতরে যে লোকটা আছে তাকে আমি আগেও দেখেছি। সেই বোবা লোকটা যার থেকে কাল ঘরের চাবিটা নিয়েছিলাম। ওরা দুজন স্ট্রেচারের দুই প্রান্ত ধরে এক বৃদ্ধর দেহ নিয়ে লজের খোলা দরজাটা দিয়ে ঢুকে গেল। আরে, এই বৃদ্ধকেই তো আমি আমার পাশে কাল রাতে শুয়ে থাকতে দেখেছি। এবার অ্যাম্বুলেন্স থেকে একজন বৃদ্ধা নেমে এলেন। প্রিয়জনের বিয়োগ ব্যথায় কাতর সেই বৃদ্ধার মুখও আমার পরিচিত। রাজুকে বললাম, এই রাতে আমি এনাকেই মাথা টুকতে দেখেছি। রাজু বলল, এখানে আর 1 মিনিটও নয় দাদা। বলেই সে ঊর্ধ্বশ্বাসে গাড়ি ছোটালো। একেবারে গিয়ে থামলো গাজলে, আমাদের যেখানে যাওয়ার কথা। সেখানে গিয়ে সারাদিন আমি ঘুমিয়েছিলাম। বিকেলে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে প্রোগ্রামের জন্য রেডি হলাম। উদ্যোক্তাদের বললাম, আজ বেশি রাতে প্রোগ্রাম করব না, তাড়াতাড়ি স্টেজ দেবেন। যে আমায় নিয়ে গিয়েছিল সে আমার পূর্ব পরিচিত, ওখানকারই লোক। প্রোগ্রামের পর কথাবার্তা বলতে বলতে আগের রাতের সব ঘটনা ওনাকে বললাম। উনি সব শুনে বললেন, আপনি নির্ঘাত ইটাহারের ভুতুরে লজে গেছিলেন? মানে? ওই ইটাহারের কাছে আজ থেকে প্রায় 60-70 বছর আগে হাইওয়ের ওপর একটা বড় অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি ঘিরে একটা ছোট্ট জনপদ মতো গড়ে উঠেছিল। ওই লজটা খুলেছিল প্রায় 50 বছর আগে। তখনকার দিনে বোর্ডারদের ভিড়ে ছিল একেবারে জমজমাট। নাম ছিল সোনালী লজ। এক দম্পতি এই প্রায় 50 বছর ধরে চালাতো। কিন্তু ওই বাম আমলে রাজ্যের আর 4-5টা ফ্যাক্টরির মতো ইউনিয়নবাজি আর স্ট্রাইকের ঠেলায় ওখানেও তালা ঝুলে গেল। দেখতে দেখতে বর্ধিষ্ণু জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ল। আশেপাশের সব ব্যবসাপত্তর উঠে গেল, লোকজন চলে গেল। বোর্ডারের অভাবে আস্তে আস্তে সবার মতোই ব্যবসা শুকিয়ে এলো সোনালী লজের। কিন্তু ওই দম্পতি সোনালী লজ ছেড়ে গেলেন না। নিজেদের হাতে দাঁড় করানো ব্যবসা টুকটুক করে চালিয়ে গেলেন কোনো মতে।
এরপর আজ থেকে প্রায় 15 বছর আগে সেটা শেষমেশ বন্ধ হয়ে গেল। তখন তেনারা বুড়ো বুড়ি, ওদের ছাড়াও একটা বোবাকালা চাকর থাকত। সেই বলতে গেলে সব ফাই ফরমাস খাটত। বুড়ো ম্যানেজারি করত আর বুড়ি রান্না বান্না। কিন্তু একদিন বুড়ো ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে তৎক্ষণাৎ মারা গেল। হাসপাতালে নিয়ে গিয়েও কোনো লাভ হয়নি। বুড়োর দেহ নিয়ে বুড়ি ফের লজে ফিরে আসে। ওই দিন রাত্রেই বুড়ি স্বামীর মৃত্যু শোক সহ্য না করতে পেরে দেয়ালে মাথা ঠুকে ঠুকে আত্মহত্যা করে। আসলে ওই বুড়ো আর ওই লজ, এছাড়া তো তার পৃথিবীতে কিছুই ছিল না। বুড়ো মারা গিয়ে যেন তার গোটা পৃথিবীটাকে সঙ্গে করে নিয়ে চলে গেছিল। বোবা চাকরটাও কানে শুনতে পেত না। সেদিন সে কিছুই টের পায়নি। পরদিন টের পেয়ে লোকজন ডেকে আনে। এরপর লজটা বন্ধ হয়ে যায়। অমন পরিত্যক্ত জায়গায় দখল হওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। সেই বোবা ছোকরা চাকরের এখন বয়স হয়েছে, তবে সে এখনো লজে রোজ আসে। এদিকে ওদিকে চেয়ে চিনতে খেয়ে রোজ রাতে লজে এসে বসে থাকে খদ্দেরের আশায়। ইশারায় বলে বুড়ো বুড়ি নাকি এখনো লজ চালায়। মেইনটেনেন্সের অভাবে এখন বিল্ডিংটার অবস্থা একেবারেই শোচনীয়, প্রায় ভেঙে পড়ার মতো। হাবাটাকে সবাই অনেক বারণ করলেও সে রোজ রাতে ওই ভাঙাচোরা সোনালী লজে এসে বসে থাকে। কোন দিন সব ভেঙে বেচারার মাথায় পড়বে কে জানে। কিন্তু আমরা যখন লজে উঠলাম তখন তো সেরকম মনে হয়নি। ভদ্রলোক একটু চুপ থেকে বললেন, আপনার মতো অভিজ্ঞতা এর আগেও অনেকেরই হয়েছে, তবে কেউই ওই লজে রাত কাটাতে পারেনি। তাই ওটার নাম হয়ে গিয়েছে লোকের মুখে ভুতুড়ে লজ। আপনারা কাল সকালে ওখান দিয়েই কলকাতায় ফিরবেন তো, তখন দেখতে পারবেন। আমার ভদ্রলোকের কথা শুনে অবাক লাগলো। যাই হোক, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরদিন রাজুকে বললাম ওই লজের পাশের গাড়িটা একটু আস্তে করিস। রাজু কিছুতেই রাজি হচ্ছিল না। শেষে ওকে ধমক দিতে নিমরাজি হলো। ব্রেকফাস্ট করে যখন বেরোলাম তখন আকাশ ঝলমল করছে। আধ ঘন্টা 45 মিনিটে লজটার সামনে চলে এলাম। এখন বুঝতে পারলাম লজটা একেবারে একটা জনশূন্য জায়গায়। আশেপাশে কয়েকটা পুরনো ভাঙাচোরা দোকানঘর ছাড়া আর কিছুই নেই। দূরে একটা বিরাট ফ্যাক্টরির জীর্ণ মরচে ধরা বিমগুলোর ওপর এক সারি বড় বড় ভাঙাচোরা শেড। একটা বিশালাকায় জন্তুর কঙ্কালসার অবশিষ্টের মতো পড়ে আছে। এদের সামনে যেন সর্বগ্রাসী কালের কবলে পরাক্রান্ত বিধ্বস্ত সৈন্যদলের শেষ অগ্রদূতের মতো দাঁড়িয়ে রয়েছে বিধ্বস্ত একটা দোতলা বাড়ি, সোনালী লজ। সেটা সত্যি জরাজীর্ণ অবস্থা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আশেপাশে কাউকে দেখলাম না। ভাবলাম গাড়ি থেকে নেমে একবার ঢুকবো। এমন সময় দেখি গাড়ির কাঁচে একজন লোক টোকা মারছে। কাঁচ নামালাম, দেখি সেই জটা বাবা। সে আবারও হাত পাতলো আমার সামনে। আমি রাজুর দিকে তাকালাম, দেখলাম সে সামনের কাঁচ পরিষ্কার করছে কাপড় দিয়ে। আমি পকেট থেকে রাজুকে লুকিয়ে একটা 500 টাকার নোট বার করে দিতে যাব, দেখি জানালায় সেই জটা বাবা নেই। রাজুকে সে কথা বলতেই ও অবাক হয়ে বলল, কি যে বলো উল্টো পাল্টা, তোমার পেট গরম হয়েছে বলেই ও গাড়ি স্টার্ট দিল। বাবা, শেষের বর্ণনাটা মারাত্মক দিলেন তো।
যেন মনে হচ্ছিল সত্যি একটা হারিয়ে যাওয়া পরিত্যক্ত শহরে একা দাঁড়িয়ে আছি। ধন্যবাদ। আপনি এতক্ষণ আমাদের সাথে যা শেয়ার করলেন তার সবটাই আমরা তুলে ধরলাম দর্শকের সামনে। এর সত্যি মিথ্যা বিচার করবেন আপনারা, দর্শকেরা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর দেখতে থাকুন ভয়ের মুখোমুখি। শুভরাত্রি। রিমোট দিয়ে টিভি অফ করে দেয় বিট্টু, বলে, তা কি বুঝলি সুমিত, আমরা তো না হয় বেশি দূর পড়াশোনা করিনি, কিন্তু তুই তো অনেক পড়াশোনা করেছিস, তোর কি মত? অনুজিৎ রায় বাজে কথা বলার লোক নয়। উনি যখন বলেছেন তখন এটা সত্যি ঘটনা। আরে ছাড়, সব জানা আছে। সব চ্যানেলের তৈরি করে দেওয়া গল্প। রিয়েলিটি শোগুলোতে কি হয় সব জানা আছে। দেখ, অনুজিৎ রায়কে জটা বাবা যে কথাটা বলেছিল সেটা কিন্তু ভুলে গেছে। কি ভুলে গেছে? ভয়েস অফ বেঙ্গল জিতলো আর তারপর থেকে এক চেটিয়া বাংলা সিনেমায় সেরা প্লেব্যাক হয়েছেন, সেটা জানিস তো? বিট্টু আবারও বলে, ওহ ও থাম তো তোরা, শম্ভ নিশুম্ভর মতো শুধু লড়াই করে যাচ্ছিস। এই সুমিত, তুই কিছু বলতো। আমি মনে করি আত্মা বলে সত্যিই কিছু আছে। শুধু আমাদের দেশে নয়, বিদেশেও এর অস্তিত্ব স্বীকার করা হয়েছে। আমাদের হিন্দু ধর্মে যেরকম ভূত, প্রেত, পিশাচ, দানব এদের কথা বলা হয়েছে, অন্য ধর্মের শয়তানের কথা বলা হয়েছে। তা কি বলা হয়েছে? পৃথিবীর সব থেকে বড় বই, মানে আকার আকৃতিতে, কোনটা জানিস? এটা কোডেক্স গিগাস নামে পরিচিত। অন্য কথায় একে শয়তানের বাইবেল বলা হয়। বলা হয়ে থাকে দুনিয়ার সব থেকে বড় রহস্যময় হাতে লেখা বই এই কোডেক্স গিগাস। এই শয়তানের বাইবেলের ওজন 65 পাউন্ড, যা কমপক্ষে 60টি গাধা বা খচ্চরের চামড়ার উপর লিখিত। বইটিতে 600 পৃষ্ঠা আছে আর 3 ফুট লম্বা বইটি। কমপক্ষে 2 মানুষ লাগে এই বইকে সরাতে। বলা হয়ে থাকে হারম্যান রিকুলাস নামক চেকোস্লোভাকিয়ার এক ফাদার এই কোডেক্স গিগাস লিখেছে। এই ফাদার এক খ্রিস্টান মঠে অন্য সাধুদের সাথে পরম পিতার নাম গেয়ে জীবন কাটাচ্ছিল, কিন্তু এক দুর্বল মুহূর্তে সে মঠের নিয়ম ভঙ্গ করে বসে, সাথে সাথে ধরা পড়ে। এরপর তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। শাস্তি হলো একটা খুপড়ির মাঝে তাকে আজীবন নিঃসঙ্গ জীবন কাটাতে হবে। হারম্যান মেনে নেয় এই শাস্তি। এক পর্যায়ে সে মঠাধ্যক্ষকে তার পাপের শাস্তি লাঘবের জন্য প্রস্তাব দেয়। সে এক রাতের মধ্যে তার অর্জিত জ্ঞান যা আছে মানুষের কল্যাণে তা নিয়ে সে একটা বই লিখবে, যে বইতে সৃষ্টিকর্তা আর মঠের গুণগান থাকবে, থাকবে মানুষের বিভিন্ন উপকার কিভাবে হয় সে ব্যাপারে বিস্তারিত তথ্য। মঠাধ্যক্ষ হারম্যানের আর্জি মেনে নেন। হারম্যানকে দেওয়া হয় প্রয়োজনীয় লেখার উপকরণ, মানে খচ্চরের চামড়া আর কালি। এক সন্ধ্যায় খচ্চরের চামড়া আর কালি নিয়ে লিখতে বসে হারম্যান। মাঝরাত অবধি এসে দেখতে পায় মাত্র অর্ধেক পাতা লিখতে পেরেছে। হতাশায় হারম্যান শয়তানকে একটা চিঠি লিখে বসে। ওই মাঝরাতে নিজের রক্ত দিয়ে তাতে সে শয়তানের সাহায্য কামনা করে। সে লেখে, শয়তান যদি তাকে এই বই লিখে দেয় তবে তার আত্মা সে শয়তানকে দিয়ে দেবে। সাড়া দেয় শয়তান, সশরীরে দেখা দেয় শয়তান। শুরু হয় কোডেক্স গিগাস লেখা। মাঝরাত থেকে উষার আগেই লেখা শেষ হয়ে যায় এই বিশাল বই। নিজেকে প্রমাণ দেবার জন্য নিজ হাতে শয়তান তার ছবি এঁকে রেখে যায় কোডেক্স গিগাসে। এই হলো কোডেক্স গিগাসের মিথ। আরো আছে, শোন। কোডেক্স গিগাসে স্রষ্টার বিপক্ষতার পাশাপাশি বিভিন্ন ডাক্তারির বর্ণনা দেওয়া আছে। কিভাবে কালাজ্বর, মৃগীরোগ ভালো হবে সে ব্যাপারে লেখা আছে। আরও এর পাশাপাশি কিভাবে চোর ধরতে হবে, ডাইনি কিভাবে চেনা যাবে সেসবও লেখা আছে। দেখ, কোডেক্স গিগাস নিয়ে কিন্তু প্রচুর গবেষণা চলছে। তবে এটা নিশ্চিত করা হয়েছে যে এই কোডেক্স গিগাস একজন মানুষের হাতেই লেখা, যা আধুনিক হ্যান্ড রাইটিং এক্সপার্টরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন। তবে এর লেখার ব্যাপ্তিকাল নিয়ে মতভেদ আছে।
কেউ কেউ বলেন এটা লিখতে 5 বছর লেগেছে, আবার কেউ কেউ বলেন এটা লিখতে 25-30 বছর লেগেছে। সময় যতই লাগুক, এটা একজনের হাতেই যে লিখিত এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, সেই একজন কি হারম্যান নাকি শয়তান নিজে, সেটা এখনো কেউ জানে না। বইয়ের হিসাব অনুযায়ী এই বই 1229 সালের শেষের কোনো এক রাতে লেখা শেষ হয়। কোডেক্স গিগাস যে মঠে লিখিত হয়েছিল, সেই মঠ হুসাইদ বিদ্রোহ যুদ্ধে ধ্বংস হয়ে যায় 15 শতকে। এরপরে এই বই 1477 থেকে 1593 পর্যন্ত ব্রুমফ মনেস্টারিতে ছিল। এরপর প্যারাগুয়ের রাজা রুডলফ দ্বিতীয় এই বইটা তাঁর সংগ্রহশালায় নিয়ে যান 1694 সালে। প্যারাগুয়ের সাথে 30 বছরের যুদ্ধ শেষে বিজয়ী সুইডিশ আর্মি এই বই লুট করে 1648 সালে স্টকহোমে সুইডিশ রয়্যাল লাইব্রেরিতে নিয়ে যায়। 7ই মে 1697 সালে এক মারাত্মক আগুন লাগে সুইডেনের রাজার প্রাসাদে, যেখানে লাইব্রেরিতে এই বই রক্ষিত ছিল। আগুনে বইটির পুরো পুড়ে যাবার আগেই জানালা দিয়ে এটাকে উদ্ধার কর্মীরা নিচে ফেলে দিতে সমর্থ হয়, কিন্তু ক্ষতি ততক্ষণে অনেক হয়ে গেছে। কিছু পাতা পুড়ে গেছে, কিছু পাতা নিচে পড়ার সময় বাতাসে উড়ে যায়। এই পৃষ্ঠাগুলো এখনো পাওয়া যায়নি। 359 বছর পর এই কোডেক্স গিগাস সুইডেন থেকে আবার প্যারাগুয়ে আনা হয় 1 বছরের চুক্তিতে প্রদর্শনীর জন্য 2007 সালে। পরে 2008 সালে আবার সুইডেন কর্তৃপক্ষ আবার তাদের বই ফিরিয়ে নেয়। কোডেক্স গিগাস কি আসলে শয়তানের লিখিত না মানুষের লিখিত, সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এটা যে একজনের হাতে লিখিত এ নিয়ে কোনো সন্দেহ নেই। বইটি এখন সুইডেন রয়্যাল মিউজিয়ামে রক্ষিত আছে। তুই যেগুলো বললি এগুলো কি সব সত্যি, নাকি আমরা বেশি লেখাপড়া জানি না বলে যা খুশি বলে চালিয়ে দিচ্ছিস? দেখ, তোদের তো সবার হাতে স্মার্টফোন আছে, গুগলে গিয়ে কোডেক্স গিগাস বলে সার্চ করলে আমি ঠিক বলছি কিনা জানতে পারবি। আজকাল তো বাংলাতে সব পড়া যায়। এমন সময় ঝুপ করে লোডশেডিং হয়ে গেল। শেখর মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলো, তারপর বলল, এ চল বাড়ি যাই, বাইরের বৃষ্টিটাও ধরে এসেছে। বিট্টু, তুই সব সুইচগুলো অফ করতো। অনন্ত, দেখ তো ক্লাব ঘরের চাবিটা কোথায়। এই তো পেয়েছি। এসে কর, তুই আলোটা ধর, আমার মোবাইলে বেশি চার্জ নেই। চল চল সবাই বেরো। ওরা সব সুইচ বন্ধ করে তালা দিয়ে ক্লাব ঘরের বাইরে বেরিয়ে আসে। হঠাৎ ওদের খেয়াল হয় যে সুমিত নেই। কয়েকবার সুমিতের নাম ধরে ডাকাডাকি করে ওরা, কিন্তু কোনো সাড়া পায় না। অবশ্য সুমিত এই রকমই খামখেয়ালি। ওরা দীর্ঘদিন ওকে দেখে অভ্যস্ত। নিশ্চয়ই নিজের তালে একা একা হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেছে। ওরা সবাই বলাবলি করে যে সারাদিন লেখাপড়া করে ওর নাকি মাথাটাই খারাপ হয়ে গেছে। তবে সব বিষয়ে তার অগাধ জ্ঞানের জন্য ওরা তাকে সমীহ করে চলে। ওরা নিজেরা যার যার বৈষয়িক বিষয় ছাড়া অন্য ব্যাপারে বিশেষ মাথা ঘামাতে পারে না, কিন্তু এই পাগলাটে অথচ উচ্চশিক্ষিত বন্ধুর জন্য বেশ গর্বও বোধ করে। যদিও সুমিত কোনো চাকরি বাকরি করে না, ওই কয়েকটা ছাত্র পড়িয়ে দিন কাটায়, তবে রোজ রাতে ক্লাব ঘরে একবার আড্ডা মারতে ও আসবেই। ওর বাবা যা রেখে গেছে তাতে ওর চাকরি না করলেও চলবে। সুমিতের কথাই আলোচনা করতে করতে ওরা এগোচ্ছিল গ্রামের পথ ধরে। ঘোষালদের বাঁশ বাগানটা পেরোতেই দেখল এক জায়গায় কিছু মানুষের জটলা। বৃষ্টি কিছুটা ধরে এসেছে, তাও টিপটিপ করে পড়ছে। ছাতার জঙ্গল সরিয়ে সামনে এগিয়ে গেল ওরা। ওটা কে পড়ে আছে? বড় শিরীষ গাছটার তলায় ঝলসানো দেহ, হাত পা ছড়িয়ে মাটিতে। ওটা সুমিত না? কি হলো? পাশেই ওর সাইকেলটা স্ট্যান্ড করে রাখা। লোকজনকে প্রশ্ন করে জানা গেল
প্রায় আধ ঘন্টা আগে যেই ভয়ঙ্কর বাজের আওয়াজটা শোনা গেছিল সেটাই এসে পড়েছিল এই শিরীষ গাছটার ওপরে। আর সুমিত তখন ছাতা নিয়ে এই গাছের তলাতেই দাঁড়িয়েছিল। তৎক্ষণাৎ ওর মৃত্যু হয়। ওরা তিনজন হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। আধ ঘন্টা আগে যদি সুমিত মারা গিয়ে থাকে, তবে ওদের এতক্ষণ ধরে কোডেক্স গিগাসের কথাগুলো বলল কে?